ইমরুল কায়েস, যিনি ছিলেন ডিজিএফআই এর সিটিআইবির ডিরেক্টর, তিনি নিজেও বেশ মোটাসোটা। তো উনি এসে ট্যাঙ্কের সামনে দাঁড়ায় থাকেন। মইনুল আহমেদ, উনি 2 বছর তত্ত্বাবধায়ক সরকার চালিয়েছেন। উনার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইড ছিলেন জেনারেল শাকিল। তাকে বাঁচানোর জন্য বা তার ফোন রিসিভ না করার জন্য উনার যে সিজিএস ছিলেন সিনা ইবনে জামালি, তিনিও পর্যন্ত তার ফোন রিসিভ করেন নাই। কর্নেল গুলজার, বাংলাদেশের অন্যতম ডেকোরেটেড অফিসার, তার ফোনও রিসিভ করেন নাই, বা তাদের বারবার ফোনকে উনি কেটে দিয়ে উনি কোনো প্রকার কোনো অ্যাকশন নেন নাই। মানে অন্য দেশের কোনো সংশ্লিষ্টতা আছে এই মর্মে কেউ কোনো মানে কথা তুলেছে, বা সে মোবাইলে বলেছে বা সে কারো সামনে বলেছে, সঙ্গে সঙ্গে তাকে বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে বিভিন্ন কেসের মধ্যে ঢুকিয়ে বা বিভিন্নভাবে তাকে ইদার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে অথবা জেলে পাঠানো হয়েছে, অথবা জঙ্গি সাজিয়ে পরবর্তী মেরে ফেলা হয়েছে। অনেক লোকের দেখেছি চুল অনেক লম্বা, যেটা অ্যাবসার্ড। বিডিআর এর জওয়ানরা এতটা চুল লম্বা রেখে বা এতটা ইয়ে রেখে এতটা ইল ডিসিপ্লিন না তারা। অনেকের মানে পেঁচানো মোচও ছিল, যেটা আপনার অফিসার র্যাঙ্কের ছাড়া কেউ সাধারণত কোনো সৈনিক এরকম পেঁচানো মোচ রাখে না। 46 ব্রিগেডের তখনকার কমান্ডার ছিলেন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, ওয়ান অফ দ্য মোস্ট ডিসগ্রান্টাল লোক, যিনি মানে নিজে তো অ্যাকশন নেননি, প্লাস কমান্ডারদেরকে অ্যাকশন নিতে দেননি, যেটা উনি পরবর্তীতে বলেছেন যে তারেক সিদ্দিকী তাকে অ্যাকশন নিতে দেয় নাই। উনি বারবার অ্যাকশন নিতে চেয়েছেন, তারেক সিদ্দিকী নাকি তাকে অ্যাকশন নিতে দেয় নাই। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আপা, মানে যিনি ফিল্ড কমান্ডারের সিদ্ধান্তটাই সবচাইতে আসল সিদ্ধান্ত থাকে। মিস্টার রেজা আপনাকে ইনস্ট্যান্ট রিলিজ করলো, তারপর কি হলো? আমাকে সঙ্গে সঙ্গে আমার মাদার ব্যাটালিয়ন অর্থাৎ কমান্ডো ব্যাটালিয়নে ফেরত পাঠিয়ে দিল। এটা কয়টার দিকে? এটা হচ্ছে 10:30 11টার দিকে আপা। তখন অলরেডি ভিতরে প্রচন্ড গোলাগুলির আওয়াজ হচ্ছে, এবং আমরা শুনছি যে তারা বিভিন্ন ব্যারাক থেকে এইসব থেকে তারা গোলাগুলি শুরু করেছে। ওয়াটার গার্ডে অলরেডি তারা অস্ত্র বের করেছে। নর্মালি হয় কি আপা, যে একটা জায়গায় সেখানে কিন্তু মানে কোনো জায়গায় যদি প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যায়, মিনিমাম 7 দিন আগে থেকে আপা প্রতিটা অস্ত্রের ফায়ারিং পিন বের করে ফেলে। শুধু একমাত্র আপনার যারা সিকিউরিটির দায়িত্ব নিয়োজিত থাকে তাদেরটা ছাড়া। তো দেখেন আপা, সেখানে এসএসএফ যায়, এসএসএফ যাওয়ার পরে সেই ফায়ারিং পিন গুলো নিয়ে নেয়, কোয়ার্টার গার্ডের মধ্যে রাখে, বা অস্ত্রগুলো যেগুলো সার্ভিসেবল অস্ত্রগুলো কোয়ার্টার গার্ডের মধ্যে রেখে সেই কোয়ার্টার গার্ডের চাবি পর্যন্ত নিয়ে নেয়। তো সেই জায়গায় একজন মেজর র্যাঙ্কের অফিসার ডিউটিতে থাকে। তো বিডিআর এর জওয়ানরা বা এখন যে বিজিবি, তারা এতটাই টাইম পেয়েছে যে কোয়ার্টার গার্ডের অফিসারকে, অর্থাৎ ইনিশিয়ালি যে গোলাগুলি শুরু করেছে, অবভিয়াসলি বাইরের থেকে এসছে, বাইরের থেকে অস্ত্রগুলো ঢুকেছে, বা ভিতরের থেকে যদি কোয়ার্টার গার্ড থেকে অস্ত্রগুলো অ্যাসেম্বল করে তাদেরকে আনতে হয়, কি পরিমাণ সময় তারা পেয়েছে, এবং ওই টাইমের মধ্যে আমরা কোনো প্রকার কোনো রেসিপ্রোকেট করিনি। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনি তো নিজে দেখেছেন যে গোলাগুলি ওরা করছে, তো ওই সৈনিকগুলোর পোশাক বা ওরা কেমন ছিল? যে ওদের কি মনে হয়েছে আপনার এরকম যে হ্যাঁ এরা বিডিআর এরই, বা ওদের অস্ত্রগুলি দেখে আপনার কি এরকম কিছু মনে হয়েছে কিনা? এটা আপনার প্রথম দিকে যখন ধরেন আমরা ওই জায়গাটাতে যাই, আমরা কিন্তু প্রথম দিকেই দেখি যে মানে মুখ ঢাকা, মাস্ক না, যেটা হচ্ছে লাল কাপড়, কেউ গামছা, কেউ আপনার তোয়ালে, এইসব দিয়ে মুখ এবং মাথা ঢেকে তারা এসছে। কোশ্চেন লাইং অলসো উইথ মি, যে বিডিআর বিদ্রোহ করেছে, তার তো মুখ ঢেকে আসার দরকার নেই। তখন মুন্নি সাহা যে তাদের ইন্টারভিউ নিচ্ছে, মুখটা দেখতে চাচ্ছে না। অনেক লোকের দেখেছি চুল অনেক লম্বা, যেটা অ্যাবসার্ড। বিডিআর এর জওয়ানরা এতটা চুল লম্বা রেখে বা এতটা ইয়ে রেখে এতটা মানে মানে ইল ডিসিপ্লিন না তারা। ওদের পোশাকটা কি ছিল? বিডিআর পোশাক ছিল, তাদের পোশাক বিডিআরেরই ছিল, এবং অনেকের মানে পেঁচানো মোচও ছিল, অনেকের পেঁচানো মোচও ছিল, যেটা আপনার অফিসার র্যাঙ্কের ছাড়া কেউ সাধারণত কোনো সৈনিক এরকম পেঁচানো মোচ রাখে না। এরপরে আপনার যাদের চুল লম্বা বাবরি চুলের লোকও ছিল। এইগুলো পরবর্তীতে যখনই যে বলার চেষ্টা করেছে, তখনই তার উপরে এক ধরনের প্রেশার চলে এসছে, না মানে অন্য দেশের কোন সংশ্লিষ্টতা আছে এই মর্মে কেউ কোনো
মানে কথা তুলেছে, সে মোবাইলে বলেছে বা সে কারো সামনে বলেছে, সঙ্গে সঙ্গে তাকে বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে বিভিন্ন কেসের মধ্যে ঢুকিয়ে বা বিভিন্নভাবে তাকে ইদার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে অথবা জেলে পাঠানো হয়েছে, অথবা জঙ্গি সাজিয়ে পরবর্তী মেরে ফেলা হয়েছে। আপনাকে তো ওই সময় স্ট্যান্ড রিলিজ করা হলো। স্ট্যান্ড রিলিজ করা, তো তারপরে কি করেছে আপনার সাথে? এরপরে আপা আমাকে যখন স্ট্যান্ড রিলিজ করা হয় তখন কিন্তু আসলে আমাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ কাজ করছে যে কেন এখনো একটা নরমালি ঢাকায় আপনার 46 ব্রিগেডকে রাখা হয়, যারা মানে এটা আপনার ধরেন কোনো জায়গায় কোনো সমস্যা হলে জাস্ট আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যে তারা রেসিপ্রোকেট করতে বাধ্য। তারা ট্রুপস মোবিলাইজেশন থেকে শুরু করে যেমন তারা 45 মিনিটের মধ্যে তারা বের হতে বাধ্য, এভাবে রেডি রাখা হয় এবং 100% তারা ওই জায়গায় ডিপ্লয়েড হতে বাধ্য। তো এই ধরনের যখন শুরু হয়েছে, তো না আর্মি থেকে কোনো ইয়ে আসছে যে আর্মি আসতেছে, আমরা খালি শুনতেছি যে আর্মি আসতেছে, ওকে আর্মি এসে আর্মি ইয়ে করবে। তো এই জিনিসটাতে যখন দেরি হচ্ছে তখন কিন্তু বিভিন্ন জায়গায় লাইক তখন MIST ছিল, তারপরে আপনার শীতকালীন একটা এক্সারসাইজ চলে, অনেক অফিসার ইউনিটের সঙ্গে সবাই এসে জড়ো হয়, তারপরে হচ্ছে অনেক জায়গায় অফিসার গ্যাদারিং মেসে, সব জায়গাতে অফিসাররা বের হয়ে আসে যে কেন এখনো আর্মি অ্যাকশন নিচ্ছে না। তো আলটিমেটলি আমি যখন ঢাকা ক্যান্টনমেন্টে আপনার কমান্ডো একটা প্লাটুন একটা সবসময় থাকে কুইক রিঅ্যাকশন ফোর্স হিসেবে, আমি এসে ওটার সঙ্গে জয়েন করি। ওই সময় 1 ঘন্টার মধ্যে জয়েন করে আমি বলি ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু আমার যেহেতু CMH আমি লিগামেন্টের অপারেশন করেছি কিছুদিন আগে, তো সেই হিসেবে আমি আপনার মানে কমান্ডো ব্যাটালিয়নে ওইখানে অবস্থান করি। এটা হচ্ছে 13 MPর বেলম্যান হ্যাঙ্গার একটা ছিল, যেটা শেড, সেখানে কমান্ডোরা ছিল, ওইখানে অবস্থান করি। এবং তার একটু পরে MIST থেকে তারপরে আপনার ইঞ্জিনিয়ার, স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড যেটা ছিল, সেখান থেকে অফিসাররা যখন বের হয়ে আসে, বিভিন্ন মেস থেকে বের হয়ে আসে, MISTর মেসে এখন যেটা BUP হয়েছে, তো এখান থেকে সব অফিসাররা বের হয়ে তাদের সঙ্গে জয়েন করে আবাহনী মাঠে যাই। আবাহনী মাঠে সবাই জড়ো হয়। 46 ব্রিগেডও দেখেন মেজর সুমন স্যার, আর্মি চিফ ওয়াকার স্যার, উনিও আমার DS ছিলেন মানে ট্যাক উইং এর। তো স্যার তখন মানে তারা 46 ব্রিগেডের সমস্ত ইয়ে নিয়ে ওখানে যায়। 46 ব্রিগেডের তখনকার আপনার কমান্ডার ছিলেন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, ওয়ান অফ দ্য মোস্ট ডিসগ্রান্টাল লোক, যিনি মানে নিজে তো অ্যাকশন নেননি প্লাস কমান্ডারদেরকে অ্যাকশন নিতে দেননি। উনি যান ওইখানে, উনি যাওয়ার পরে সবাইকে শান্ত করার চেষ্টা করেন, যেহেতু উনি তারেক সিদ্দিক মানে যেটা উনি পরবর্তীতে বলেছেন যে তারেক সিদ্দিকী তাকে অ্যাকশন নিতে দেয় নাই, উনি বারবার অ্যাকশন নিতে চেয়েছেন, তারেক সিদ্দিকী নাকি তাকে অ্যাকশন নিতে দেয় নাই। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আপা মানে যিনি ফিল্ড কমান্ডারের সিদ্ধান্তটাই সবচাইতে আসল সিদ্ধান্ত থাকে, সেটা আর্মিতে তো এটাই ফিল্ড কমান্ডার। উনি পরিস্থিতি বিবেচনা করে কিছুদিন আগে আপনি মইনু আহমেদের দ্য মোস্ট ডিসগ্রান্টাল পারসন, তার ইন্টারভিউটা শুনেছেন আপা। উনি বলেছেন যে এক সৈনিক মারা যায়, যে আমাদের গাড়ি যাওয়ার পরে ওইখান থেকে যখন ফায়ার ব্যাক করে এক সৈনিক মারা যায়, তো গাড়িতে গুলিও লাগে। সৈনিকের নাম ছিল রবিউল, মোস্ট প্রবাবলি আমাদের সৈনিক ছিল। তো দেখেন আপা, যখন একই কথাই ইট প্রিভেলস যে যদি মানে শত্রু থেকে গুলি আসে বা মিসক্রিয়েন্টস থেকে গুলি আসে, আমার এনগেজমেন্ট রুলস আমাকে শিখিয়েছে যে আমিও ফায়ার ব্যাক। কেন উনি ফায়ার ওপেন করতে নিষেধ করছেন বা কেন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম ফায়ার ওপেন করেননি? উনি আবাহনী মাঠে সবাইকে, এবং তখন একটা ওয়ার্ডার আসে আমাদেরকে, আবার আমরা কিন্তু জিগাতলা গেট পর্যন্ত সবাই এগিয়ে যায়, পিছিয়ে আসতে হয়, 2 কিলো দূরে আসতে হয়, 2 কিলো দূরে এসে আবাহনী মাঠের এখানে সবাইকে আবার ডিপ্লয়েড হতে হয়। এটা নিয়ে আবার একটা হিউ অ্যান্ড ক্রাই তৈরি হয়, যেটা যে সব অফিসাররা শুরু করে যে কেন আমাদেরকে এখনো ইয়ে দিচ্ছে না। র্যাব তখনও রেডি, র্যাব টুর জামান স্যারও তার ট্রুপস নিয়ে রেডি, সবাই খালি একটাই কোশ্চেন যে আমাদেরকে কেন অপারেশন করতে দেওয়া হচ্ছে না। অলরেডি ইন্ডিয়ার NDTV-তে খবর এসছে, তখন তো সবাই মোবাইলের মধ্যে জানাচ্ছে, খবরে এটা দেখা যাচ্ছে, বাসার থেকে লোকজন ফোন করছে, ও সব জায়গাতে ফোন করে জানতে চাচ্ছে, টিভিতে এটা আসছে, ইন্ডিয়ার NDTV-তে দেখাচ্ছে জেনারেল শাকিলকে মেরে ফেলা হয়েছে, বিডিআররা বিদ্রোহ করেছে। তো একটা ডিজিকে মেরে ফেলা হলো, যিনি একজন মেজর জেনারেল র্যাঙ্কের ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড অফিসার অফ বাংলাদেশ আর্মি, অথচ মইনু আহমেদ উনি 2 বছর তত্ত্বাবধায়ক সরকার চালিয়েছেন, উনার ওয়ান অফ দ্য মোস্ট
ইম্পর্টেন্ট এইড ছিলেন জেনারেল শাকিল, তাকে বাঁচানোর জন্য বা তার ফোন রিসিভ না করার জন্য ওনার যে সিজিএস ছিলেন সিনা ইবনে জামালি, তিনিও পর্যন্ত তার ফোন রিসিভ করেন নাই। কর্নেল গুলজার বাংলাদেশের অন্যতম ডেকোরেটেড অফিসার, তার ফোনও রিসিভ করেন নাই, বা তাদের বারবার ফোনকে উনি কেটে দিয়ে উনি কোনো প্রকার কোনো অ্যাকশন নেন নাই। এইসব প্রশ্নগুলি তো উঠছে এখন। এক্স্যাক্টলি। তো এরপর যখন আপনার দুপুর 3টা পর্যন্ত এই জিনিস চলেছে, তখনও পর্যন্ত আপা কোনো প্রকার কোনো অ্যাকশন নিতে দেয়নি, বা কোনো প্রকার কোনো ধরনের অ্যাকশনের জন্য আমাদেরকেও বলেনি। কারণ তখন এমন একটা অবস্থা, যদি আপনি বলেন যে এটাই বিদ্রোহ, যে না, অফিসাররা তখন যারা ছিল তারা তাদের দাদার অফিসারদের জন্য হাউমাউ করে কান্নাকাটি করছে। আমরা আপা আর্মিতে ঢুকেছি, ঠিক আছে, নিজে মারা যাব সেটা কিন্তু বলেই ঢুকেছি যে আমি মারা যেতে পারি, আমার ফ্যামিলি তো কোনো দোষ করে নাই, আমার বউ বাচ্চারা কি দোষ করেছে, আমরা বলতেই পারি। আমরা তখন চিৎকার করে বলছি যে আমরা আমাদের ব্রাদার অফিসারদের নাম, তাদের ফ্যামিলিগুলোকে আমরা বের করে আনি। অনেক ফ্যামিলি ভিতরে আছে, ছোট ছোট বাচ্চারা আছে, সবাই আছে, আমরা তাদেরকে অন্তত বের করে আনি। এরপরে কমান্ডাররা সাধারণত আপা প্রথাগত আর্মির সঙ্গে অপারেশন করে না, তারা সচরাচর ডু অর ডাই টাইপের, তারা যায় সবসময়, তারা স্পেশাল অপারেশন গুলো করে। তো ওখানে ছিলেন মেজর আশফাক, আমাদের যে মেজর আশফাক, আমাদের 3 ব্যাচ সিনিয়র স্যার। তো স্যার আমাদেরকে বলেন ঠিক আছে যে আমরা কমান্ডো নিয়ে আমরা আগে যাই। দেখেন এই জায়গাটায় আপা উনি যখন মানে আশফাক স্যার বললেন ঠিক আছে আমরা যাই, আমরা আমাদের এপিসি নিয়ে কমান্ডোরা যাই, তো ট্যাঙ্কও আসে কিন্তু আপা। হ্যাঁ, ট্যাঙ্ক এসেছিল। হ্যাঁ, তো কিন্তু আমরা যখন যাব, আপনার ট্যাঙ্ক যখন আসে সেখানে ইমরুল কায়েস, যিনি ছিলেন ডিজিএফআই এর সিটিআইবির ডিরেক্টর, তিনি নিজেও বেশ মোটাসোটা, তো উনি এসে ট্যাঙ্কের সামনে দাঁড়ায় থাকেন যে না, এখনো পর্যন্ত অর্ডার আসেনি। এরপর যখন অফিসাররা ধৈর্য ধরছে না 3টার দিকে, তখন আমরা প্রচন্ড ফিউরিয়াস হয়ে যাই যে না ঠিক আছে, আর্মি কোনো সিদ্ধান্ত দেখ বা না দেখ, আমরা যাব। সেই মুহূর্তে যে যখন দেখেন মানে ব্রিগেডিয়ার হাকিম যখন দেখেন আর কোনোভাবেই আর ঠেকা রাখা যাচ্ছে না, উনি বলেন ঠিক আছে আমরা একসঙ্গে যাব। আশফাক স্যারকে বলেন যে না ঠিক আছে তোমরা যেও না, আমরা একসঙ্গে ঢুকবো, একসঙ্গে অপারেশন করব। কিছু দূর উনি সামনের এপিসি তে ওঠেন, উনি ইয়ে থাকে, তো পিছনে থাকে হচ্ছে কমান্ডো পার্টি। তো কমান্ডো পার্টিটা তারা ওভারটেক করে যেতে চায়, তাদেরকে যেতে দেন না ব্রিগেডিয়ার হাকিম। উনি আবাহনী যে রাস্তার লেনটা, সেখান থেকে একটু এগিয়ে যে এপিসিটাকে রাস্তা পুরো ব্লক করে রেখে দেন, যাতে আর কেউ না যেতে পারে। এপিসি এবং ট্যাঙ্কে পুরো রাস্তা ব্লক করে রেখে দেন, এবং উনি সেই এপিসি থেকে নেমে উনি কোথাও হেঁটে চলে যান, তাকে আর কেউ পায় না, এবং কেউ আর না আগাতে পারছে না আপনার সামনে যেতে পারছে, পুরো রাস্তাটা উনি ব্লক করে রাখছে। তারপরে যে ওখানে তারেক সিদ্দিকী আসেন।